হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আমার আবার অনেক দিন পর দেখা হলো। আমি আদিত্য চক্রবর্তী তোমাদের সাথে আবার হাজির হয়েছি। তো সবাই কেমন আছো? গত 4-5 দিন যাবৎ তোমাদের নবম দশম শ্রেণীর বায়োলজি বিষয়ের চ্যাপ্টার 1-এর লেকচার 3টি কমপ্লিট হয়েছে। আজকে আমরা আলোচনা করব বায়োলজি চ্যাপ্টার 1-এর লেকচার 4 নাম্বার। মনে রাখবে, আজকে থেকে তোমাদের বায়োলজির খুবই গুরুত্বপূর্ণ পাঠ শুরু, কেননা গত 3টি লেকচারে আমরা কোনো ধরনের সিকিউ বিষয়ক আলোচনা করিনি। আজকে অর্থাৎ লেকচার 4 থেকে আমাদের সিকিউ এর পথ চলা শুরু। সুতরাং সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করার চেষ্টা করবে এবং যা যা বলবো তা দয়া করে নোট ডাউন করবে এবং একবার দুইবার রিভাইসের মাধ্যমে তুমি একটি ভালো ফলাফল পেতে সক্ষম আশা করি। সুতরাং আমরা আমাদের ক্লাস শুরু করি। সবাই একটু খেয়াল করো ভালোভাবে। আমাদের লেকচার 4-এর আলোচ্য বিষয় হচ্ছে যে তোমার জীববিজ্ঞানের যে শাখাগুলো রয়েছে, ভৌত শাখা বা ফলিত শাখা, এগুলোর পরে তোমার যেমন 5টি রাজ্য বা কিংডম বা সুপার কিংডমে ভাগ করা হয়েছে, এগুলো নিয়ে আলোচনা এবং কে আবিষ্কার করছে তাকে নিয়ে একটু আলোচনা। আসি শুরু করি। আমরা তো জানি মোটামুটি জীববিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। আমরা সকলে জানি জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ নাম কি? ক্যারোলাস লিনিয়াস। আচ্ছা, ক্যারোলাস লিনিয়াস মানুষটাকে, তার আগে আমাদের জানতে হবে ক্যারোলাস লিনিয়াস যে জীবজগৎকে ভাগ করছে, সেই জীবজগতে উদ্ভিদের সংখ্যাই বা কতটি বা প্রাণীর সংখ্যাই বা কতটি? জীবজগতে এখন পর্যন্ত আবিষ্কৃত উদ্ভিদের সংখ্যা হচ্ছে আমাদের 4 লক্ষ, আর প্রাণীর সংখ্যা হচ্ছে, উদ্ভিদের সংখ্যা 4 লক্ষ, প্রাণীর সংখ্যা হচ্ছে আমাদের 13 লক্ষ। উদ্ভিদের সংখ্যা 4 লক্ষ, প্রাণীর সংখ্যা হচ্ছে 13 লক্ষ। অর্থাৎ বোঝা যাচ্ছে প্রাণীর সংখ্যা উদ্ভিদ থেকে প্রায় 3 গুণ থেকেও একটু বেশি। প্রাণীর সংখ্যা উদ্ভিদের সংখ্যা থেকে 3 গুণ থেকেও একটু বেশি। গুরুত্বপূর্ণ আলোচনা। সেকেন্ড পার্টে আমরা জানবো যে এই যে জীবজগৎকে ভাগ করছে, এই ভাগগুলো করছে যে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস মানুষটা কে? উনি হচ্ছে সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। সুইডেনের একজন প্রকৃতি বিজ্ঞানী হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, যিনি 1935 সালে আফসালা ইউনিভার্সিটি থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভের পর সেখানেই অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হয়। দয়া করে আমি যেগুলো বলবো এখন এগুলো একটু লিখার চেষ্টা করবে, ওকে? এখানে একটা জিনিস আমি লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে মেবি এটার জন্ম হচ্ছে, ক্যারোলাস লিনিয়াসের জন্ম মেবি 1707 আর হচ্ছে 1778, মেবি শিওর হতে পারে। 1707 1778, এটা একটু লিখো সবাই। মোট আবিষ্কৃত, পৃথিবীতে মোট আবিষ্কৃত উদ্ভিদের সংখ্যা 4 লক্ষ, প্রাণীর সংখ্যা হচ্ছে 13 লক্ষ। এটা একটু লিখো। তারপরের পার্টে লিখো সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। জন্ম 1707, মৃত্যু 1778। সুইডিশ প্রকৃতিবিদ, লিখো এটা। সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস, জন্ম 1707, মৃত্যু 1778, ওকে? তারপর হচ্ছে তিনি 1735 সালে, ওকে, 1735 সালে আফসালা ইউনিভার্সিটিতে 1735 সালে আফসালা ইউনিভার্সিটিতে চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করেন এবং সেখান থেকে চিকিৎসা শাস্ত্রের উপর ডিগ্রি লাভ করে। অর্থাৎ তিনি সফল হন, তিনি এটার উপর ডিগ্রি লাভ করেন, চিকিৎসার উপর ডিগ্রি লাভ করেন। তিনি এত ভালো ডিগ্রি লাভ করেন যার কারণে তাকে ওই ইউনিভার্সিটিতে টিক চিহ্ন দেওয়া আছে, ওই ইউনিভার্সিটিতে অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত করা হয়। বাংলাদেশে ওই রীতিটা এখনো রয়েছে। কোন রীতিটা? ধরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি পড়ছি ম্যাথ বিষয়ে, আমি ম্যাথ থেকে খুব ভালো একটা রেজাল্ট করছি। ধরো যে ম্যাথ রেজাল্ট দেওয়ার পর দেখলো যে 400 জন পরীক্ষা দিল, তো ধরো আমার রেজাল্ট দেখলো 5 থেকে 6-এর মধ্যে আছে। তারপর ওরা দেখবে যে কোনোভাবে এই খুব 3-4 জনকে, যেগুলো খুবই জ্ঞানী বা বুদ্ধিমান বা ট্যালেন্টেড, এদেরকে চাইবে যে ওই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন চাকরির মাধ্যমে আবদ্ধ রাখার জন্য, যাতে জ্ঞানগুলো বাইরে না যায়। এইটাই করছে গিয়ে আফসালা ইউনিভার্সিটির প্রিন্সিপালরা বা অন্যান্য বড় বড় যারা জ্ঞানী গুণী মানুষ আছে বা অধ্যক্ষ যারা আছে, তারা এই সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াসকে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি লাভের পর খুব ভালো যখন মানুষ বা জ্ঞানী মানুষ বুঝছে, তখন তাকে ওইখানেই অ্যানাটমির অধ্যাপক হিসেবে নিযুক্ত করে দেয়। ক্লিয়ার? এটা শেষ। এখন আমাদের বলছিলাম আমাদের সিকিউর একটা পার্ট শুরু হবে। অবশ্যই সিকিউর পার্ট শুরু। এখানে একটা কোশ্চেন লেখা আছে, দেখো, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। এখানে প্রশ্নবোধক চিহ্নটা হবে না, এখানে হবে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি, ওকে? তারপর প্রশ্নবোধক চিহ্ন হবে, উদ্দেশ্য কি ব্যাখ্যা করো। এটা একটা আমাদের খ লেভেলের কোশ্চেন এবং এটা তোমার প্রথমার্ধের জন্য একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি, এটার মেইন পার্টটা আমি তোমাকে বলে দিচ্ছি, বাকি 1-2 লাইন তুমি বানায় লিখতে পারবা, তবে মেইন পার্ট যেটা লিখলে তোমাকে স্যার খুশি হবে সেটা আমি বলে দিচ্ছি। প্রশ্নটা একটু লিখো, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি ব্যাখ্যা করো। প্রশ্নটা আবার বলছি, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি ব্যাখ্যা করো। আনসার হবে
এই পর্যন্ত পৃথিবীতে মোট আবিষ্কৃত উদ্ভিদের সংখ্যা হচ্ছে 4 লক্ষ এবং প্রাণীর সংখ্যা হচ্ছে 13 লক্ষ। এত বেশি পরিমাণ প্রাণীর নাম পরিচয় অনুসারে মনে রাখাটা খুবই কষ্টসাধ্য ছিল। তাই তাই বিভিন্ন প্রাণীকে তাদের বৈশিষ্ট্য অনুসারে বিভিন্ন গ্রুপে আলাদা আলাদা করে বা বিভিন্ন গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত করে ওই বৈশিষ্ট্যগুলো মনে রাখার মাধ্যমে ওইখানকার সব প্রাণীগুলোর নাম মনে রাখা পদ্ধতিকে অর্থাৎ আমি আবার কথাটাকে তোমাদের কাছে বুঝিয়ে তুলি। পৃথিবীতে মোট আবিষ্কৃত উদ্ভিদের সংখ্যা 4 লক্ষ, প্রাণীর সংখ্যা 13 লক্ষ। এত বেশি পরিমাণ প্রাণী এবং উদ্ভিদের সংখ্যা মনে রাখাটা তোমার পক্ষে সম্ভব নয়। তাই তুমি দেখবা 10টা উদ্ভিদে দেখবা বিভিন্ন বৈশিষ্ট্যের মিল আছে, অর্থাৎ বৈশিষ্ট্যের মিল অনুসারে বিভিন্ন প্রাণীকে বিভিন্ন গ্রুপের অন্তর্ভুক্ত করার মাধ্যমে প্রাণীগুলোর নাম সহজে জানা যায়। এই প্রাণীগুলোর নাম সহজে জানার পদ্ধতিটা হচ্ছে শ্রেণীবিন্যাস। শ্রেণীর অন্তর্ভুক্ত করার মাধ্যমে বৈশিষ্ট্য অনুসারে তুমি প্রাণীগুলোর নাম সহজে বুঝতে পারছো। এইটাই হচ্ছে যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। আবার বলি, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যটা হচ্ছে যে স্বল্প সময়ে কম পরিশ্রমের মাধ্যমে বৈশিষ্ট্য অনুসারে প্রাণীকে বিভিন্ন গ্রুপের অন্তর্ভুক্ত করে প্রাণীদের নাম এবং পরিচয় সহজে বুঝার উদ্দেশ্যই হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। আবার বলছি, লাস্টবার বলবো, এটাই হচ্ছে মেইন পয়েন্ট, বাকিটা তুমি তোমার মতো লিখবা। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি? স্বল্প সময়ে এত অধিক সংখ্যক জীবের স্বল্প সময়ে এত অধিক সংখ্যক জীবের পরিচয় এবং নাম সঠিকভাবে শনাক্ত করার উদ্দেশ্যটাই হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। কিভাবে? ধরো আমিও মানুষ, ও মানুষ, কিভাবে দুজনকে মানুষের আন্ডারে করলো? আমি মানুষ যে আমার কিছু 10টা বৈশিষ্ট্য বের করলো, ওরও 10টা বৈশিষ্ট্য করলো, দেখলো যে 9টা বা 10টা বৈশিষ্ট্য মিল রয়েছে। তার মানে কি আমাদের দুজনকে একটা শ্রেণীর অন্তর্ভুক্ত করা যাচ্ছে যে আমরা মানুষ। এভাবেই আমরা 4 লক্ষ উদ্ভিদ এবং 13 লক্ষ প্রাণীর নাম সহজেই পরিচয় সহ বুঝতে পারি। ওকে, বা জীবজগৎ সম্পর্কিত একটু আলোচনা। জীবজগৎ সম্পর্কিত আমরা একটু ছোট্ট আলোচনা করবো, ধরুন 2 থেকে 3 মিনিট, তারপর আজকের লেকচার 4টা আমরা শেষ করব। ওকে, আজকেরটা তোমার খ এর জন্য খুবই ইম্পর্টেন্ট হতে পারে, তবে গ বা ঘ আসবে না আজকের ক্লাস থেকে। ওকে, আমি বলে দেবো কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। শুরু করি আমরা আমাদের টপিকটা। আমরা প্রথমে একটা বিজ্ঞানীর নাম জানছি, সেটা হচ্ছে R.H. হুইটেকার, আর এটা হচ্ছে মার্গুলিস। R.H. হুইটেকার আর এটা হচ্ছে মার্গুলিস। আচ্ছা, তার আগে আমরা জানবো এই আমাদের ক্যারোলাস লিনিয়াস বিংশ শতাব্দীর দিকে, বিংশ শতাব্দী 2000 না, 20 যেখানে আছে সেটা হচ্ছে বিংশ শতাব্দী। 20 যেখানে আছে সেটা হচ্ছে বিংশ শতাব্দী 20। এবার সেটা 2000ও হতে পারে অথবা তোমার 1920 হতে পারে, সেটাও বিংশ শতাব্দী। ঠিক আছে, বিংশ শতাব্দী, বিংশ শতাব্দী, শতাব্দী মানে কি 100, তাহলে কি 1920 হবে? না, শুধুমাত্র 2000টাই গ্রহণযোগ্য। কেন? 100 বছর কাউন্ট করা হচ্ছে, 100 বছর কাউন্ট করা হচ্ছে, বিংশ শতাব্দী বলা হয়েছে। ওকে, তাহলে শুরু করি। ক্যারোলাস লিনিয়াস বিংশ শতাব্দীর দিকে তোমার মাঝামাঝি সময় থেকে জীবজগৎকে, এই যে আমরা জীবজগৎ একটা ওয়ার্ড জানি, আমরা একটা জীবজগৎ ওয়ার্ড জানি। ওকে, এই জীবজগৎ ওয়ার্ডটাকে ক্যারোলাস লিনিয়াস বিংশ শতাব্দীর দিকে 2টা ওয়ার্ডে ভাগ করছে। কি কি? জীবজগৎকে, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ, একটা হচ্ছে প্রাণী জগৎ। দুটোটার শেষে জগৎ একটা ওয়ার্ড হবে। ঠিক আছে, আমাদের ক্যারোলাস লিনিয়াস বিংশ শতাব্দীর দিকে জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ এই 2টা শব্দে ভাগ করছে। কিন্তু ভাগ করার পর সে সন্তুষ্ট হয়ে গেল, এই R.H. হুইটেকার নামক বিজ্ঞানী সন্তুষ্ট হতে পারেনি। তাই সে তার জন্ম হচ্ছে মেইনলি 1969 সালে। সে কি করছে? এই জীবজগৎকে বা উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ, এই 2টা জগৎকে 5টা কিংডমে বা 5টা রাজ্যে ভাগ করে। 5টা কিংডম বা 5টা রাজ্যে ভাগ করে। এই 5টা রাজ্যের নাম আমরা একবার বলবো: মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। ওকে, করলাম। R.H. হুইটেকার জাস্ট এতটুকুই কাজ করছে, সে এতটুকু করে ক্ষান্ত হয়ে গেছে। এরপর আসছে কি মার্গুলিস। মার্গুলিসের জন্ম হচ্ছে 1774 সালে। সে আসি কাবিলিয়তে করে কি করছে? এই R.H. হুইটেকার যে 5টা রাজ্যে ভাগ করছে, কোনগুলোকে? জীবজগৎ এবং উদ্ভিদ জগৎ, এই 2টা বা উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ, এই 2টা রাজ্যকে অথবা জীবজগৎকে যে 5টা রাজ্যে ভাগ করছে, সেগুলোর জন্য আবার 2টা সুপার কিংডম বানাইছে, 2টা সুপার রাজ্য, দুর্দান্ত শক্তিশালী রাজ্য বানাইছে। ওই দুর্দান্ত শক্তিশালী রাজ্যকে তোমার রাজ্যের আন্ডারে এই 5টাকে অন্তর্ভুক্ত করছে। মানে এটা হয়ে গেছে অনেকটা এরকম,
ধরো বলছে ইউরোপ, ও বানাইছে ইউরোপ আর আমেরিকার মতো দুইটা জিনিস, ও বানাইছে শুধু আমেরিকা, শুধু ইংল্যান্ড, শুধু জার্মানি, শুধু ফ্রান্স, শুধু ব্রাজিল, এগুলো বানাইছে কে? আর.এইচ হুইটেকার। ওকে, বোঝা গেল? তাহলে আমাদের প্রথম কাজটা করছে বিংশ শতাব্দীর দিকে ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ দুই ভাগে ভাগ করছে। এটা দেখে একজনের মন শান্ত হয়নি, সে কি করছে? আর.এইচ হুইটেকার 5টা রাজ্যে ভাগ করে ফেলছে এই দুইটা জিনিসকে। এই 5টা রাজ্যকে আবার অন্তর্ভুক্ত করে এই দুইটা সুপার কিংডমের আন্ডারে। ওকে, আচ্ছা, এখন এখানে একটা কাজ ছিল, কেন আর.এইচ হুইটেকার ক্ষান্ত হয়নি, মানে কেন এই আর.এইচ হুইটেকার এই দুইটা জগৎকে আবার এইভাবে ভাগ করলো? ক্যারোলাস লিনিয়াসের উক্তিটা কিন্তু ভুল না, ক্যারোলাস লিনিয়াসের উক্তিটা কিন্তু 50% সঠিক, কিন্তু ভুল না। কেন সে এটা করলো? সে করছে যে এতগুলো প্রাণীকে এই দুইটা আন্ডারে করলে কেন জানি পেটে ব্যথা লাগে মনে হয়, ঠিক আছে? সে তাই ডিএনএ আরএনএর প্রকারভেদের উপর, কোষের বৈশিষ্ট্যের ভিন্নতার উপর, কোষের সংখ্যা এবং খাদ্যাভ্যাসের উপর ভিত্তি করে, আমি আবার বলছি, ডিএনএ আরএনএর প্রকারভেদ, কোষের সংখ্যার উপর, তারপর খাদ্যাভ্যাসের উপর, কোষের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তোমার আর.এইচ হুইটেকার জীবজগৎকে টোটালি 5টা রাজ্যে ভাগ করে। এই জিনিসটা একটু নোট ডাউন করো, আমি যা যা বলছি একটু লিখো। আর.এইচ হুইটেকার, হ্যাঁ, জীবজগৎকে ডিএনএ আরএনএর প্রকারভেদ, কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা এবং খাদ্যাভ্যাসের উপর ভিত্তি করে 5টি রাজ্যে বা কিংডমে ভাগ করেন, ঠিক আছে? এই 5টা রাজ্যগুলোর নাম বলা হয়েছে। আচ্ছা, গেল। এখন একটু আগে বলছিলাম মার্গুলিস যে দুইটা সুপার কিংডমে ভাগ করে, এগুলোর নাম কি? এগুলো একটা হচ্ছে প্রোকারিওটা আর একটা হচ্ছে ইউক্যারিওটা। একটা প্রোকারিওটা আর একটা হচ্ছে ইউক্যারিওটা। এখন কিভাবে বুঝলাম কোনটা প্রোকারিওটা কোনটা ইউক্যারিওটা? আমি প্রোকারিওটার 3টা বৈশিষ্ট্য বলবো, ইউক্যারিওটারও 3টা বৈশিষ্ট্য বলবো। কি কি বৈশিষ্ট্য? প্রোকারিওটার ক্ষেত্রে নিউক্লিয়াসটা, আমরা একটা একটা করে বৈশিষ্ট্য বলবো, এটা একটু লিখো। প্রোকারিওটার বৈশিষ্ট্য ডট দিয়ে 1 2 3 দিয়ে লিখবে। আমি বলবো 1, সুগঠিত নিউক্লিয়াস থাকে না। সুগঠিত নিউক্লিয়াস থাকে না কার? প্রোকারিওটার সুগঠিত নিউক্লিয়াস থাকে না। তারপর এককোষী জীব। তারপর হচ্ছে অতি আণুবীক্ষণিক জীব। শেষ 3টা আরেকবার বলছি, প্রোকারিওটা দিয়ে 3টা বৈশিষ্ট্য কি কি? প্রথম হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত নয়, 2 হচ্ছে এককোষী জীব, 3 হচ্ছে অতি আণুবীক্ষণিক জীব। এককোষী জীব বলতে আমরা ভাইরাস ব্যাকটেরিয়াকে বুঝি, এগুলো সাধারণভাবেই আণুবীক্ষণিক তো বটেই, অতি আণুবীক্ষণিকেরও বীক্ষণিক হয়ে যায়। তুমি নর্মালি অনুবীক্ষণ যন্ত্র দেখতে পাবা না, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র লাগবে, বুঝছো? তারপর এবার আছে ইউক্যারিওটার। আমরা একটা জিনিস জীববিজ্ঞানের ক্ষেত্রে মনে রাখবা, মানুষের হৃৎপিণ্ড, রুমের হৃৎপিণ্ড নিয়ে কথা বলছি না? আমার যদি বলে ওর 4টা প্রকোষ্ঠ, ওর বলবে আমার 2টা প্রকোষ্ঠ। ও শ্বাস ফেলে, ও শ্বাস ফেলে না, এরকম হয়ে গেছে, মানে বিপরীত একটা কথা বলবে। ও যেহেতু বলছে নিউক্লিয়াস সুগঠিত নয়, ও হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত। কে? ইউক্যারিওটা নিউক্লিয়াস সুগঠিত। ও যেহেতু বলছে ওরা এককোষী, ওরা বলবে এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে। ইউক্যারিওটার জীবগুলো এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে। প্রোক্যারিওটার মধ্যে বলছিল যে ওরা তোমার অতি আণুবীক্ষণিক জীব, কিন্তু এটার কোনো বর্ণনা নেই। এককোষী হতে পারে, বহুকোষী, এককোষী হলে অতি আণুবীক্ষণিক, বহুকোষী হলে আণুবীক্ষণিক হতে পারে, সরাসরি চোখে দেখা যেতে পারে। এখানে ক্ষেত্রে 4টা আসছে। এখানে হচ্ছে যে কলোনিয়াল ভাবে বসবাস করে, বা এককভাবে বসবাস করে, বা দলবদ্ধভাবে বসবাস করে। কলোনিয়াল ভাবে বসবাস করে, বা এককভাবে বসবাস করে, বা দলবদ্ধভাবে বসবাস করে। এখানে একটা ওয়ার্ড বলছি, কলোনিয়াল। কলোনিয়াল বলছি, তারপর বলছি আমরা একক, তারপর বলছি দলবদ্ধ। ঠিক আছে, মনে রাখবা কলোনিয়াল আর দলবদ্ধ কি? আমরা অবশ্য বলি এটা একটা গরিব কলোনি, অনেকগুলো গরিব একসাথে বসবাস করছে বা দলবদ্ধভাবে বসবাস করছে, সেজন্য এটার নাম গরিব কলোনি হয়ে গেছে। আর এককটা ভিন্ন বিষয়, এককভাবে থাকতে পারে, কলোনিয়াল ভাবে থাকতে পারে, বা দলবদ্ধভাবে থাকতে পারে। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। আগামী দিন আমরা এই 2টা বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। কোনটা? এই মনেরা এবং প্রোটিস্টা নিয়ে একটা সম্পূর্ণ আলোচনা করব। কেন মনেরা এবং প্রোটিস্টা নিয়ে আলোচনা করব? এখানে যে 5টা রাজ্য আছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের মনেরা এবং অ্যানিমেলিয়া সৃজনশীলের জন্য। ক খ গয়ের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মনেরা, অ্যানিমেলিয়া। ক এবং খ এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, মনেরা। ক্লিয়ার? আর এখান থেকে হচ্ছে এমসিকিউ আসবে অ্যানিমেলিয়া থেকে। আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আগামী দিন আমরা মনেরা এবং প্রোটিস্টা নিয়ে ভালোভাবে সৃজনশীলের জন্য প্রস্তুতি নিব। মোটামুটি 8 থেকে 10 মিনিটের একটি ভিডিও হতে চলেছে, সবাই সেভাবে প্রিপেয়ার্ড হয়ে আসবে। শুভরাত্রি।